বিচিত্রাদিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর আত্মকথা, চতুর্থ পর্ব। কলমে রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমি যে লেখক নই এবং এই লেখাটার উপর যে আমার বিন্দুমাত্র হাত নেই, সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন এবং অনেক আগেই হয়তো লেখাটা পড়াই বন্ধ করে দিয়েছেন। আবার অনেকে হয়তো আমার প্রতি দয়াপরবশ হয়ে কিংবা রবি ঠাকুর আর আমার ব্যক্তিগত জীবনের হাঁড়ি এই যে এইভাবে হাঁটে ভাঙছি আমি, সেই কারণেই লেখাটা থেকে মুখ ফিরিয়ে নেননি। যারা এখনো আমার সঙ্গে আছেন, তা সে যে কারণেই হোক, তাদের জিজ্ঞেস করছি, মনে আছে কি আপনাদের এই লেখাতেই বেশ কিছু আগে আমি বলেছি রবি ঠাকুর আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রশ্নটা খুবই সহজ। কেন রবি ঠাকুর, কেন তুমি বিয়ে করলে আমাকে? সেই কেনর উত্তর আমার বর আমাকে দেননি, দিতে পারেনি। আমি লিখেছিলুম, সেই কেনর উত্তর উকিঝুঁকি মারছিল ঠাকুরবাড়ির মেয়ে মহলের টিপ্পনিতে, আর চোখের চাউনিতে, নানা রকম বাঁকা কথার চোরাস্রোতে। ডুবুরি যেমন খুঁজে পায় সমুদ্রের অনেক নিচের মণিমুক্ত, তেমনি করে আমি পেয়েছি আমার সেই কেনর উত্তর। এই কেনর উত্তর লুকিয়ে আছে রবি ঠাকুরের জীবনের একান্ত গোপন এক কাহিনীর মধ্যে। সেই গল্প আমি একটু একটু করে জোগাড় করেছি। এই গল্পের মধ্যেই আমার বর রবি ঠাকুরের আরেক পরিচয়, চাঁদের উল্টো পিঠ। একটা কথা, আমি কিন্তু এই গল্প আমার স্বামীর নিন্দে করার জন্য লিখছি না। যা ঘটেছে তা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কোনো অন্যায় নেই এই কাহিনীর মধ্যে। আর আমরা তিনজনই এই ঘটনার শিকার। আমার বর, তার নতুন বউঠান আর আমি। 1878 সালে আমার বরকে বিলেত যেতে হলো। তখন তার বয়স 17। 19 বছরের নতুন বউঠান পড়ে থাকলেন জোড়াসাঁকোর বাড়িতে অবহেলার মধ্যে। কেউ তার বন্ধু ছিল না এ বাড়িতে। একমাত্র বন্ধু তার 2 বছরের ছোট দেওর রবি ঠাকুর। তাদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র বৌদি দেওরের সম্পর্ক ছিল না। 17 বছরের রবি ঠাকুর, 19 বছরের কাদম্বিনী, একজন কবি আর অন্যজন অসম্ভব একলা এক মেয়ে, যাকে কেউ ভালোবাসে না। সবাই যাকে বাজার সরকারের মেয়ে বলে নিচু চোখে দেখে, আর যার সঙ্গে স্বামী জ্যোতিরিন্দ্রনাথের সম্পর্কে তেমন কোনো মনের আঁট তৈরি হয়নি বলে আমার ধারণা। সব মেয়েরই বুকের মধ্যে ভালোবাসার জন্য একটা তীব্র তেষ্টা থাকে। আমার তেষ্টা থেকেই সে কথা আমি বুঝতে পেরেছি। নতুন বউঠানের তো কোনো বাচ্চা হয়নি। মেয়েরা মা হলে অনেক অভাব পূর্ণ হয়ে যায়। নতুন বউঠানের মনের ভিতরটা খাঁ খাঁ করত। খুব দুঃখী ছিলেন তিনি। রবি ঠাকুরের ভালোবাসা নতুন বউঠানের মনের কষ্ট অনেকটাই জুড়িয়ে দিয়েছিল। হঠাৎ যখন তার অনেক ভালোবাসার দেওরটি বিলেত চলে গেল, কিভাবে দিন কেটেছিল তার? একবারও কি কেউ ভেবে দেখেছে সে কথা? এমনকি 17 বছরের রবি ঠাকুরের কি সে কথা ভাববার সময় ছিল? না, ছিল না। কিন্তু রবি ঠাকুরের কথায় পরে আসছি। প্রথমে নতুন বউঠানের কথা। 1868 সালে তিনি জ্যোতিরিন্দ্রনাথের বউ হয়ে এ বাড়িতে আসেন। আর 1878 অর্থাৎ 10 বছর পরে তার পরম বন্ধু প্রিয়তম মানুষটি তাকে ছেড়ে চলে গেল 7 সমুদ্র পেরিয়ে এক অজানা দেশে। কবে সে ফিরবে, কেমন হয়ে ফিরবে, ফিরে আর নতুন বউঠানকে মনে ধরবে কি না, কিছুই তার জানা নেই। বাড়ির লোকজন সবাই তাকে হেয় করে। কেউ তাকে ভালোবাসে না। নতুন বউঠানের বুকের ভেতরটা কতখানি হু হু করত সারাক্ষণ তার প্রিয় মানুষটির জন্যে, তা আন্দাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। একা ঘরে কত নিঃসঙ্গ কান্নাই না তিনি কেঁদেছেন তখন। এই যে 10 বছর তিনি ঠাকুরবাড়ির বউ হয়ে দিনরাত অবহেলা আর চাপা অপমান সহ্য করেছেন, তার মধ্যে তার একমাত্র ঠাকুরপোর মমতাই যেন নতুন বউঠানকে বাঁচিয়ে রেখেছিল। প্রথম কবছর তো খেলার সাথে। তারপর প্রিয় রবি যখন মাতৃহারা হলো, সেই মাতৃহারা বালকটিকে স্নেহে মায়ায় মমতায় যে মেয়েটি ঘিরে থাকলো, মায়ের অভাব বুঝতে দিল না,
সেও তো বালিকাই তখন, কিন্তু তবু যেন রাতারাতি কত বড় হয়ে উঠল সেই মেয়ে। রবি ঠাকুরের নতুন বউঠান। রবি ঠাকুরের বয়স তখন 12 বছর, আর নতুন বউঠান 14 বছরের। বালিকা বলবো না কিশোরী? আমার যে তাকে কিশোরীই বলতে ইচ্ছে হচ্ছে। রাধিকা তো ওই বয়সেই রায়কিশোরী হয়ে উঠেছিল, আর আমি তো সেই বয়সে মা হয়ে গেছি। 12 বছরেই রবি ঠাকুরের পৈতে হলো। তার জন্য কে রেঁধে দিল হবিষ্যি? কে আবার? 14 বছরের সেই রায়কিশোরী। আমার বর সেই হবিষ্যির স্বাদ এখনো ভুলতে পারিনি। যা সে বলেছে আমাকে, তার মতো করে তো আমি বলতে পারি নে। তার কথাগুলোই যতদূর মনে পড়ছে হুবহু লিখে দিলুম। মনে পড়ে, বউ ঠাকুরন হবিষ্যান্ন রেঁধে দিত। তাতে দিত সামান্য গাওয়া ঘি। ওই 3 দিন তার স্বাদে গন্ধে মুগ্ধ হয়েছিলুম লোভীর মতো। আর একদিন আপনাদের রবি ঠাকুর আমাকে বললেন, বুঝলে ছোট বউ, ছেলেবেলায় আমি পান্তা ভাত খেতে ভালোবাসতুম। আর সেই পান্তার স্বাদে যেদিন যুক্ত হতো নতুন বউঠানের আঙুলের স্পর্শ, অল্প একটু লঙ্কার আভাস দিয়ে, সেদিন আর কথা ছিল না। শুধু কিন্তু হবিষ্যি আর পান্তার মধ্যেই আমার বরের মুগ্ধতা বন্দী হয়ে থাকল না। তার মনের মধ্যে অন্য ঢেউ উঠল। একদিন আমার বর আর আমি একলা বেড়াতে বেরিয়েছি পদ্মার চরে। বিকেলবেলা। আকাশ জুড়ে মেঘ করেছে। সেদিকে তাকিয়ে আপনাদের রবি ঠাকুর বললেন, নতুন বৌঠানের চোখ দুটো এমনভাবে আমার মনের মধ্যে গাঁথা হয়ে আছে যে জ্বলজ্বল করতে থাকে। কিছুতেই ভুলতে পারি নে। যদি আঁকতে পারত তো বারবার তার চোখ দুটিকে আঁকতুম। আসলে আমার বর তার নতুন বৌঠানকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল, খুব কাঁচা বয়সে। আর নতুন বৌঠান? বলতেই হবে সে কথা? না, আমি বলতে চাই নে। আমি যদি লেখক হতুম বলতে পারতুম। যা বলা যায় না, বলতে নেই, তাও লেখকরা কেমন সুন্দর করে বলতে পারেন। শুধু একটা কথা না বলে পারছি না। রবি ঠাকুর যখন 17 বছর বয়সে হঠাৎ বিলেত চলে গেলেন, 19 বছরের নতুন বৌঠান তখন কত যে কষ্ট পেয়েছিল তা লিখে বোঝাতে পারবো না। আপনাদের রবি ঠাকুর কিন্তু অত কষ্ট পাননি, এ কথা আগেও বলেছি না? তিনি তো নতুন দেশে কত নতুন অভিজ্ঞতার মজার মধ্যে গেলেন। কয়েকটি মেয়ের সঙ্গে কম বেশি ভালোবাসাও তো হলো। তখন কি নতুন বৌঠানের কথা তার মনে পড়েছিল? কি করছে, কেমন করে দিন কাটছে নতুন বৌঠানের জোড়াসাঁকোর অবহেলা অপমানে? আমাকে নতুন বৌঠান সম্পর্কে কত সময় কত কথাই তো বলেছেন আপনাদের রবি ঠাকুর। কিন্তু কোনো কোনো কথা আবার বলেনও নি। বেশ বুঝতে পারতুম বলতে চাইছেন না। তিনি যা বলেছেন আমাকে তার চেয়ে অনেক বেশি বলেননি। কতটা বলতে হয় আর কোথায় দাঁড়ি টানতে হয় তার মতো আর কে জানে। একদিন জিজ্ঞেস করেছিলুম, একদিনই শুধু, তুমি নতুন বৌঠানকে বিলেত থেকে নিশ্চয়ই অনেক চিঠি লিখেছিলে, আর তিনি তো আমার মতো মুখ্য ছিলেন না যে তোমাকে চিঠি লিখতে ভয় পেতেন। একদিন দেখাবে তুমি আমাকে ওর লেখা একটা চিঠি? আমার এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিলেন না উনি। শুধু ওর ফর্সা মুখটা আরও লাল হয়ে উঠল। কি জানি, হয়তো রেগে গেলেন আমি আলটপকা এভাবে কথা বলে ফেলেছি বলে। স্ত্রীর অধিকার তিনি আমাকে নিশ্চিত দিয়েছেন, কিন্তু এতটা নয়। 2-3 দিন পরে উনি আমাকে বললেন, একটু মজা করেই বললেন বলে মনে হলো। আসলে ওর মনের কথা যে ঠিক কী তা বুঝতে পারতুম না সব সময়। ওর মনের উপর অনেক ঠাকনা। যে কথা বলছিল, উনি বললেন, নতুন বৌঠাকুরনকে লেখা আমার অনেক চিঠি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যাকে লিখছি সে ঠিকই বুঝত। তাকেই এসব চিঠিতে আভাস ইঙ্গিতে অনেক কথা বলছি। আর কেউ বুঝত না। এখানে একটু যেন কি ভাবলেন আপনাদের রবি ঠাকুর। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, জানিয়েছিলুম বিলেতের মেয়েদের কথা। সবার নাম জানাতাম। মিস ভিভিয়ান, মিস লং, মিস মুল, আর অবশ্যই মিস লুসি স্কট। এইসব বিলিতি বিবিরা যে আমার আকর্ষণে সাড়া দিয়েছিল সে কথা নতুন বৌঠানকে গর্বভরে জানাতে দ্বিধা করিনি। তবে নতুন বৌঠান নিশ্চয়ই ভাবত, আমি যেরকম লাজুক আর মুখচোরা, বিলেতের তরুণী মহলে আমি কিছুতেই ফিরতে পারবো না।
সেটা অবশ্যই বউ ঠাকুরনের ধারণা। বিলেতের সব মেয়েদের সঙ্গে আমার অভিজ্ঞতা একরকম নয় ছোট বউ। মেয়েরা এমন বিচিত্র বলেই তো তাদের আকর্ষণের এত রকম রং। লুসিকে ভালো লাগতো তার চাপল্যের মাধুর্যের জন্যে। ভিভিয়ান ছিল অস্পষ্ট, কেমন যেন ইশারাময়। মিস লং চাইতো আমার সঙ্গে অরণ্যের নির্জনতায় যেতে, আর মিস মূল ভালোবাসত নাচতে গাইতে। একটা কথা বলতে পারি, এদের সান্নিধ্যে আমার লজ্জা ভাঙল, দ্বিধা ঘুষল। একটি চিঠিতে মনে পড়ে এসব কথা লিখেও ছিলুম নতুন বউ ঠাকুরনকে। বিলেতের তরুণী মহলে যখন আমার বরের প্রতিষ্ঠার কানাঘুষো এসে পৌঁছচ্ছে জোড়াসাঁকোর বাড়িতে, তখন সেই বাড়িতেই কেমন ছিলেন নতুন বৌঠান, কি নিয়ে কিভাবে কাটছিল তার দিনরাত। নতুন বৌঠানের বয়স তখন 20 ছুঁই ছুঁই। তার প্রাণের মানুষটি বিলেত চলে যাবার পর তিনি ছিলেন ঠাকুরবাড়ির সবচেয়ে একলা মানুষ, এবং এই অপবাদের অপমান তাকে বয়ে চলতে হচ্ছিল যে তিনি বাজা, তার কোনোদিন বাচ্চা হবে না। ঠাকুরবাড়ির মহিলা মহলে তিনি ছিলেন সবচেয়ে অপমানিত। একে বাজার সরকারের মেয়ে, তাই সন্তান ধারণে অক্ষম, তাই আবার গায়ের রং কালো। কোথায় লেখাপড়া জানা মাজা ঘষা ঝকঝকে জ্ঞানদানন্দিনী, যিনি তখন বিলেতে, আর কোথায় ঠাকুরবাড়ির বাজার সরকারের মেয়ে, এ মেয়ে জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী। বিয়েটাকেই তো অনেকে অচল বলে ধরে নিয়েছিলেন। মাথা নিচু করে এই অচল বিয়ের অপবাদ মেনে নেওয়া ছাড়া নতুন বৌঠানের কোনো উপায় ছিল না। তিনি একটি জিনিস মনে প্রাণে চাইছিলেন, কেউ তাকেও ভালোবাসুক। সেই ভালোবাসা তিনি পেলেন ছোট্ট উর্মিলার কাছ থেকে। কে এই ছোট্ট মেয়ে যাকে বুকে করে বেঁচে থাকতে চাইলেন নতুন বৌঠান? উর্মিলা হলো আমার বরের দিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে। নিঃসন্তান নতুন বৌঠান বুকে টেনে নিলেন এই মেয়েটিকে। উর্মিলার কাছ থেকে তিনি পেলেন একটি শিশুর নিখাত ভালোবাসা। নতুন বৌঠানই এই শিশুকে দেখতেন, শুনতেন, খাওয়াতেন, পড়াতেন। নতুন বৌঠানের ঘর ছিল বাইরে, তেতলার ছাদে। বাড়ির অন্দরমহলের বাইরে থাকতে হয়তো তিনি আরাম পেয়েছিলেন। শুনেছি ওই ছাদের ঘরে একাই থাকতেন তিনি উর্মিলাকে নিয়ে, যেন তারই মেয়ে উর্মিলা। বাড়ির অন্দরমহলের সঙ্গে মা মেয়ের তেমন সম্পর্ক ছিল না, কিন্তু এই সুখ সইল না নতুন বৌঠানের ভাগ্যে। তেতলার ছাদের ওই ঘরের পাশেই ছিল নিচে যাওয়ার লোহার সিঁড়ি। নতুন বৌঠানের চোখের আড়ালে ছোট্ট উর্মিলা একাই নামতে গেল সেই সিঁড়ি দিয়ে। শীতের সন্ধে, জায়গাটা অন্ধকার। উর্মিলার পা গেল ফসকে। লোহার সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে সে গেল নিচে পড়ে। মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেল। আর জ্ঞান ফিরল না উর্মিলার। এই ঘটনার পরে যা হওয়ার তাই হলো। একে বাজা, তা অপয়া, অলক্ষ্মী। ঠাকুরবাড়ির মেয়ে মহলে একঘরে হয়ে গেলেন নতুন বৌঠা। তার মুখ দেখলেও অকল্যাণ হয়, এমন রটনাও শোনা গেল ঠাকুরবাড়ির অন্দরমহলে। একদিন শান্তিনিকেতনে আপনাদের রবি ঠাকুরের মুখেই শুনেছিলুম এই ঘটনার পরে নতুন বৌঠান কেমন ছিলেন সেই কথা। কি গম্ভীরভাবে বলেছিলেন তিনি কথাগুলি। ওর মুখের কথা যতটুকু মনে আছে এইখানে লিখে দিলুম। এই ঘটনার পর নতুন বৌঠান আরও নিঃসঙ্গ হয়ে গেল। কারো সঙ্গে আর তেমন মিশত না। বিলেত থেকে ফেরার কিছুদিনের মধ্যেই এক নতুনভাবে বৌঠাকুরনকে আবিষ্কার করলুম। এই মেয়ে যেন তার সমস্ত ঘরকন্না, সমস্ত কর্তব্যের তলায় একটা সুড়ঙ্গ কেটে সেই নিস্তব্ধ অন্ধকারের মধ্যে একটি গোপন শোকের মন্দির তৈরি করে তারই মধ্যে আশ্রয় নিয়েছে। সেখানে তার স্বামী বা কারো কোনো অধিকার নেই। উনি 1.5 বছর পর বিলেত থেকে ফিরলেন। যে নতুন বৌঠানকে উনি ফেলে গিয়েছিলেন আর যার কাছে ফিরে এলেন উনি, তারা কি একই মানুষ? তা কি হতে পারে? 1.5 বছর যে অনেক সময়। আমার তো মনে হয় অনেক ব্যথা, অভিমান, অপমান, একাকিত্ব আর ভালোবাসা নিয়ে নতুন বৌঠান পথ চেয়ে বসেছিলেন ওরই জন্য। নতুন বৌঠান যে নিজের মধ্যে আরও ঢুকে গেছেন, তার ভেতরটা যে এখন নির্জন শোকের মন্দির, এ কথা ঠাকুরবাড়ির আর কেউ না বুঝুক, উনি বিলেত থেকে ফিরেই বুঝতে পেরেছিলেন। কি করে নতুন বৌঠানকে বের করে আনা যায় সেই শোকের মন্দির থেকে? তার মনের অন্দরমহলে, যেখানে তার স্বামীরও অধিকার নেই, কেমন করে প্রবেশ করা যায় সেখানে? পারবেন কি আপনাদের 19 বছরের রবি ঠাকুর?
তার ২১ বছরের নতুন বৌঠানের মনের গোপন অন্ধকারে অধিকারের আসনটি পাততে। নতুন বৌঠান তার রবির সঙ্গে পুনর্মিলনের অপেক্ষাতেই তো দিন গুনছিলেন। বিলেত যাওয়ার আগে তার কাছে বসেই তো রবি লিখত পড়ত। বিলেতের বিবিরা তাকে বদলে দেয়নি তো? নতুন বৌঠানকে আর কি সে আগের মতো ভালোবাসবে? এই ভয়ে অনিশ্চয়তা তো নতুন বৌঠানের মনে ছিলই। কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন বৌঠানের মনের মেঘ কেটে গেল। বিলেত থেকে ফিরেই নতুন বৌঠানের তেতলার ছাদের ঘরের সামনে বাগান করতে শুরু করলেন তার প্রিয় ঠাকুরপো। সেই বাগান তৈরির গল্প উনি একদিন আমাকে শুনিয়েছিলেন শিলাইদহে। সে এক বর্ষার সন্ধে, তোড়ে নামল বৃষ্টি। উনি বসেছিলেন শোবার ঘরে জানালার পাশটিতে। কুঠিবাড়ির সামনে ধুধু পদ্মার চর। জানলার পাশটিতে বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলেন। পাশে পাথরের টেবিলে জ্বলছে একটি সামাদান। সেই আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে ওকে। আমি সেই দিকে তাকিয়ে বসে আছি কাছেই খাটের উপর। উনি বললেন, বিলেত থেকে ফিরে নতুন বৌঠানের সঙ্গে বাগান করতে শুরু করল। এই কাজটি করতে বৌঠাকরুন খুব উৎসাহ পেল। নিজের মধ্যে যে শোকের মন্দিরটি সে তৈরি করে তারই ভিতর নিঃসঙ্গ নির্বাসনে দিন কাটাচ্ছিল, সেখান থেকে আমার সঙ্গে বাগান তৈরির কাজ তাকে বের করে আনল। লতাপাতা, ফুল ফল, পাখির ডাক ছাড়া এই কাজটি সম্ভব হতো না। আমি ওর কথা শুনে হঠাৎ বলে ফেললুম, ওসব ডাকের কোনো মানেই হতো না তোমার ভালোবাসার ডাক না থাকলে। উনি খুব ধীরে ধীরে বললেন, খুব ভালোবাসতেম নতুন বৌঠানকে। বৌঠাকরুনও আমাকে খুব ভালোবাসত। তারপর আরও কথা বললেন উনি, ওই একবারই, আর কখনো বলেননি। বললেন, সেই সব দিনগুলির কথা খুব মনে পড়ছে। সেই সুন্দর দিনগুলিকে যদি সোনার খাঁচায় বন্দি করে রাখতে পারতেম। বিলেত থেকে ফিরেই নতুন বৌঠানের চোখের দিকে তাকিয়ে একটি কথা আমি বুঝতে পেরেছিলাম। নতুন বৌঠান কোনো দিন মুখ ফুটে বলেনি। আমি কিন্তু অনুভব করেছিলাম বৌঠান এক অসহায় একাকিত্ব এবং ঠাকুরবাড়ির নানা তির্যক অপমান থেকে একটা মুক্তির পথ খোঁজার চেষ্টা করছে। আর তার ভিতরটা ছটফট করছে। ছোট বউ, আমি ছাড়া ঠাকুরবাড়িতে আর কেউ ছিল না যে নতুন বৌঠানের মনের খোঁজ রাখত। এই কথাটা আমি বিলেত থেকে ফেরার পরেই প্রথম সঠিকভাবে উপলব্ধি করলেম। নতুন বৌঠান আমার সঙ্গে হাত মিলিয়ে বাগান তৈরি করল। আমি বললেম, বৌঠান, বাগান তো ফুলে ফলে লতায় পাতায় ভরে উঠেছে। এবার তুমি বাগানের একটা নাম দাও। নতুন বৌঠান একটুও না ভেবে বলল, ঠাকুরপো, তুমি থাকতে আমি দেব নাম? আমিও একটুও না ভেবে বললাম, নন্দনকানন। বৌঠানের নামটি ভারী পছন্দ হলো। আমরা তখন শরৎকালের এক বিকেলবেলায় বাগানের মাঝখানটিতে দাঁড়িয়ে। বৌঠান মুখে কিছু বলল না, শুধু একবার তাকালো আমার চোখের পানে। সেই দৃষ্টি মনে থাকবে চিরকাল। আর আর কি? প্রশ্ন করে ফেললুম ওর কথার মাঝখানে। উনি বললেন, কি আর? বললেম, বৌঠান, রূপকথার রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। নতুন বৌঠান আমার হাতে হাত রেখে বলল, ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে দিও, হরিণের বাচ্চা থাকবে। আমি বললেম, আরেকটি প্রস্তাব আছে বৌঠান। বৌঠান প্রশ্ন না করে একটু হাসল। আমি বললেম, যেন সেই হাসির উত্তরে আরেকটি ছোটখাটো ঝিল থাকবে, তাতে দু চারটি হাঁস চড়বে। বৌঠানের সে কি উৎসাহ! বললে, শুধু ঝিল আর হাঁস হলে চলবে না ঠাকুরপো, ঝিলের মধ্যে তুমি আমি দুজনে ফুটিয়ে তুলব নীলপদ্ম। আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ আছে। আমি বললাম, বেশ তো বৌঠান, সেই নীলপদ্মের ঝিলের উপর একটি সাঁকো বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে থাকবে ছোট্ট একটি ডিঙি। আমার কথা শোনা মাত্র বৌঠান বললে, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। গল্পটা এই পর্যন্ত বলে আপনাদের রবি ঠাকুর অনেকক্ষণ চুপ করে রইলেন। বাইরে বৃষ্টিও তখন প্রায় ধরে এসেছে। আমি ভাবলুম, এই একান্ত ব্যক্তিগত কাহিনী
উনি আর বেশি দূর আমাকে বলতে চান না। আমি খাট থেকে নেমে টেবিলে সেজের আলোটা একটু উস্কে দিলুম। আর উনি তখনই বললেন, কোনো একদিন একটা গল্প লিখব যেখানে বৌঠান আর আমার এই বাগান করার ব্যাপারটা থাকবে। কি নাম দেবে সেই গল্পের? নষ্টনীড়। নষ্টনীড়? বাগান নিয়ে গল্প, তার নাম নষ্টনীড়? আমি তো অবাক। সে তুমি বুঝবে না ছোট বউ। গল্পটা তো বাগান নিয়ে হবে না। বাগানটা থাকবে, কিন্তু গল্পটা হবে এক নারীর গল্প, যে নারী চারিদিক থেকে আক্রান্ত। তার জন্য এই পৃথিবীতে এমন স্থান নেই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করে দিয়ে সে হাহাকার করে উঠতে পারে। বাগানটা তার হৃদয়ের মধ্যে একটু একটু করে মরে গেল। সেই মেয়েটির স্বামী, তিনিও কি বোঝেন না মেয়েটির মনের কষ্ট? তার স্বামীর মনের কথা দিয়েই শেষ হবে আমার সেই গল্প। কি তার স্বামীর মনের কথা? আমি প্রশ্ন না করে পারলুম না। কেন জানি না আমার সারা বুক জুড়ে তখন ছড়িয়ে পড়ছে তীব্র এক যন্ত্রণা, আর ভয় করছে। কিসের ভয়? রবি ঠাকুর বললেন, ধরো, আমার সেই গল্পের একেবারে শেষে নিঃশব্দে স্বামীটি ভাবছে আমি কোথায় পালাবো। যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করে, নির্জন বন্ধুহীন প্রবাসে তাকে সঙ্গদান করব কি করে? যে স্ত্রীর অন্তরের মধ্যে অন্য পুরুষের ভাবনা, তাকে বুকের কাছে ধরে রাখার যন্ত্রণা কতদিন সহ্য করতে পারব? যে আশ্রয় চূর্ণ হয়ে গেছে, তার ভাঙা ইটকাঠগুলো আমাকেই বাকি জীবন কাঁধে করে বয়ে বেড়াতে হবে? রবি ঠাকুর আবার চুপ করলেন। আমি হঠাৎ বুঝলাম পায়ের তলায় কোনো মাটি নেই আমার। আমার বুক ঘামে ভিজে যাচ্ছে। জানলার ধারে চুপ করে গিয়ে দাঁড়ালাম। বিলেত থেকে আমার বর ফিরে এলো। নতুন বৌঠান তার জন্য অপেক্ষা করছিলেন। এ যেন ছেলেবেলার বন্ধু, খেলার সাথীকে নতুন করে পাওয়া। গল্পটা কিন্তু আরো অনেক দূর গড়ালো। আপনাদের রবি ঠাকুর আমাকে সবটা বলেনি। যা বলেছে তার মধ্যে অনেক আড়াল আছে। আমি একটু একটু করে সেই আড়াল সরাবার চেষ্টা করেছি। কেন করেছি? হয়তো আরো ব্যথা পেতে ভালো লেগেছে, তাই। স্বামীর জীবনে তার জায়গা ঠিক কোথায়, সেইটুকু অন্তত জানতে কোন স্ত্রীর না ইচ্ছে করে? আড়াল সরিয়ে আমি সত্যটা জানতে চেয়েছি সেই কারণেও। আর একটা কারণ আছে, রবি ঠাকুর কেন আমাকে বিয়ে করলেন? এই প্রশ্নের উত্তর পেতেও আমার এই আড়াল সরিয়ে সরিয়ে সন্ধান। একটা কথা বলি, যত আমি এগিয়েছি সত্যের দিকে, ততই আমি আমার স্বামীকে আমার মতো করে ভালোবেসেছি, আঁকড়ে ধরার চেষ্টা করেছি। তাকে ভালোবেসেছি আমার জীবনের দুঃখদানের দেবতা হিসেবে, আর বেদনাও পেয়েছি ততই বেশি। আমার ভেতরটা বরফ হয়ে গেছে। আমার বরের বয়স তখন 21, নতুন বৌঠান 23। শোনা কথা, গুজব, উড়ো গল্প থেকে আমি বুঝতে পারছিলুম আস্তে আস্তে যে আমার বর আর নতুন বৌঠানের সম্পর্কটা হয়ে উঠল খুব গভীর ভালোবাসার সম্পর্ক। আমি আপনাদের রবি ঠাকুরের সঙ্গে এত বছর ঘর করলুম, তার 5 ছেলে মেয়ের মা হলুম, নাকি 6 বলবো। তাকে আমি যতটুকু বুঝেছি, তিনি আর কোনো মেয়েকে নতুন বৌঠানের মতো ভালোবাসেননি। আমার বর বিলেত থেকে ফিরে আসার পর ঠিক কী হয়েছিল? এক কথায় ঠাকুরবাড়িতে নতুন প্রাণের জোয়ার এসেছিল। রবি ঠাকুর কবিতায়, গানে, সাহিত্য চর্চায় ভরিয়ে দিলেন, ভাসিয়ে দিলেন। সেই জোয়ার নতুন বৌঠানকে ভাসিয়ে নিয়ে এলো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একেবারে মাঝখানে। আর যিনি ছিলেন মাঝখানে, জ্ঞানদানন্দিনী, তিনি ভেসে চলে গেলেন দূরে। সব আলো এসে পড়ল কাদম্বরী দেবীর মুখে। আমার বর গান লেখে, সুর দেয়, কবিতা লেখে, সবই তারই জন্যে। আর নতুন বৌঠান টিপ্পনি কেটে বলেন, যতই লেখো না কেন, বিহারীলালের মতো লেখা তোমার দ্বারা সম্ভব হবে না। আমার বর তখন তার নতুন বৌঠানের মন পাওয়ার জন্য বিহারীলালের অনুকরণ করেও লিখেছে। তার কাছ থেকে জেনেছি সেই গল্প। বউ ঠাকুরনের ব্যবহার ছিল উল্টো।
আমি যে সত্যি সত্যি কোনো কালে কিঞ্চিৎ লিখতে টিখতে সক্ষম হব সে কিছুতেই যেন মানতে পারত না। কেবল খোঁটা দিত আর বলতো, ঠাকুরপো, বিহারী চক্রবর্তীর মতো লেখার চেষ্টা করছো বটে, কিন্তু সে তুমি পারবে না। এ কথা বলবার পরেই নতুন বৌঠান আর চোখে হাসত। ভারী দুষ্টুমি ভরা সেই হাসি। আমার বর বোধহয় ক্রমেই বুঝতে পেরেছিল এইভাবেই তার নতুন বৌঠান তাকে আরও ভালো লেখার উৎসাহ দিচ্ছেন। নতুন বৌঠানই ছিলেন তার লেখার প্রধান প্রেরণা। প্রিয় ঠাকুরপোটি দুপুরবেলা নতুন বৌঠানের পাশে শুয়ে তার লেখা পড়ে শোনাত, আর হাত পাখা নেড়ে বাতাস করতেন নতুন বৌঠান। সে গল্প যে কতবার শুনেছি আমার বরের মুখে। এই গল্প শোনাতে তার ভালো লাগে, নতুন বৌঠানকে যেন চোখের সামনে দেখতে পায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছোট বউ দুপুরবেলা জ্যোতিদাদা নিচের তলায় কাছারিতে চলে গেল। বউ ঠাকুরন ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রূপোর রেখাবিতে সাজিয়ে দিচ্ছে। নিজের হাতে তৈরি মিষ্টি, তাও সে কিছু দিয়ে দিচ্ছে সঙ্গে। কি সুন্দর করে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে নতুন বৌঠান। সঙ্গে পাঠাচ্ছে ডাবের জল কিংবা বরফে ঠান্ডা করা তালশাঁস। সমস্তটার উপর রেশমের রুমাল বিছিয়ে মোরাদাবাদি খুনচেতে করে জলখাবার পাঠিয়ে দিত নতুন বৌঠান, রোজ দুপুরবেলা জ্যোতিদাদার জন্যে। তার মনটা ভালোবাসায় ভরা ছিল। সেই সহজ সরল ভালোবাসাকে ভালোবাসার মতো মানুষ নতুন বৌঠান পায়নি। এইটে ছিল নতুন বৌঠানের সবচেয়ে ব্যথার জায়গা ছোট বউ। একটা কথা এখানে না বলে পারছি না। আমার তো মনে হয় ওর নতুন দাদা জ্যোতিরেন্দ্রনাথ ক্রমে বুঝতে পারছিলেন তার স্ত্রীর সঙ্গে প্রিয় দেওরটি প্রেমে পড়েছে, ভালোবাসার মতো একটি মানুষ পেয়েছেন এই সংসারে। সে বিষয়ে আমার মনে হয় কোনো সন্দেহ ছিল না জ্যোতিরিন্দ্রনাথের মনে। এক অদ্ভুত মানুষ ছিলেন তিনি। তিনি হয়তো ভিতরে ভিতরে কষ্ট পেয়েছেন, তবু আমার বর আর ওর স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরও গভীর, আরও ঘনিষ্ঠ করে দেওয়ার পিছনেও তিনি সব দেখছিলেন, সব বুঝছিলেন। তবু এমন নাটক লিখলেন যাতে উর্বশীর ভূমিকার অভিনয় করলেন নতুন বৌঠান, আর মদনের ভূমিকায় আপনাদের রবি ঠাকুর। এ তো আগুনে ঘি ঢালা। এখানেই থেমে থাকেনি এই অদ্ভুত মানুষটি। তিনি লিখলেন আরেক নাটক, অলীকবাবু। সেই নাটকের নায়ক আমার বর, নায়িকা নতুন বৌঠান। দুপুরবেলা খাটে শুয়ে শুয়ে এই নাটকের মহড়া দিতেন নতুন বৌঠান তার ঠাকুরপোর সঙ্গে। অলীকবাবু আমি পড়েছি। জ্যোতিরিন্দ্রনাথ তার স্ত্রীকে দিয়ে এই কথাগুলো তার প্রিয় ঠাকুরপোকে বলিয়েছেন। আমি জগতের সমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করে মুক্ত কণ্ঠে বলবো, লক্ষবার বলবো, তুমিই আমার স্বামী। শতবার বলবো, সহস্রবার বলবো, লক্ষবার বলবো, আমি তোমার স্ত্রী। আমি যতবার পড়েছি লাইনগুলো আমার বুক কেঁপে উঠেছে। ভাগ্যিস আমার বিয়ের অনেক আগে এই অভিনয় হয়েছিল ঠাকুরবাড়িতে। আমার সামনে হলে আমি সহ্য করতে পারতুম না, খুব কষ্ট হতো আমার। তবে এখন আর হয় না। এখন মনে মরচে পড়ে গেছে। আমি তো লাইনগুলো শুধু পড়েছি, তবু মনে হয়েছে এসব নতুন বৌঠানের মনের কথা। আমার বরেরও নিশ্চয়ই ভালো লেগেছিল তার সবচেয়ে ভালোবাসার মেয়েটির মুখে এই কথাগুলি। হতে পারে অভিনয়, সে তো শুধু আপাতভাবে। এ তো একেবারে ভেতরের কথা, যে বলছে তার কাছে, যাকে বলছে তার কাছেও। জ্যোতিরেন্দ্রনাথ সব জেনেও কি করে ঘটালেন এমন ঘটনা? তিনি কি ভালোবাসতে পারেননি তার স্ত্রীকে এতটুকুও? তাই তিনি চাইছিলেন অন্য কেউ তাকে ভালোবাসুক। এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না কোনো দিন। শুধু এ বিষয়ে আমি নিশ্চিত, আমার স্বামীর জীবনে যদি নতুন বৌঠানের মতো কেউ না আসতেন, তাহলে তিনি আজ যা হয়েছেন এবং পরে হয়তো যা হতে চলেছেন তা তিনি হতে পারতেন না। রবি ঠাকুরের জীবনে আমি তার স্ত্রী, তার ছেলেমেয়ের মা, তার সংসারে কাজের লোক। নতুন বৌঠান তো তার ভালোবাসার মানুষ, তার প্রেরণা।
এইটুকু বুঝে মেনে নিতে অসুবিধে কোথায়?